আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের লাইভ ক্লাসে। আমাদের আজকের ক্লাসের টপিক ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া টপিকটি আমাদের সব পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট। যারা আমরা মেডিসিনের বিভিন্ন ব্রাঞ্চে পরীক্ষা দিতে যাচ্ছি, সেটা আমাদের হচ্ছে এফসিপিএস পার্ট 1 হোক, আমাদের কোনো ডিপ্লোমা এক্সামিনেশন হোক, এমডি পরীক্ষার, পোস্ট গ্র্যাজুয়েশনের মেডিসিনের যে কোনো ব্রাঞ্চে এন্ট্রান্স পরীক্ষা হোক, আমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ডিসপেপসিয়া এমন যে এটা যদি আমাদের টিচাররা অন্যান্য টপিক থেকেও কোশ্চেন করে থাকে, তো ডিসপেপসিয়ার রিলেটেড কোশ্চেন কিন্তু এসেই যায়। এখন আমরা তো জানি যে আমাদের যখন এই যে এমসিকিউ এক্সামগুলো হয়, এমসিকিউ এক্সামগুলো আমাদের মেডিসিনের টপিকগুলো সাধারণত কোন বইটাকে ফোকাস করে হয়, সেটা হচ্ছে আমাদের ডেভিডসন বেসড কোশ্চেন, ঠিক আছে। যতদিন আপনি বাংলাদেশের কোনো পরীক্ষা দিবেন, দেশীয় যে কোনো পরীক্ষায় পাশ করার জন্য আপনার আসলে মেডিসিনের যে কোনো পরীক্ষার জন্য আপনার ডেভিডসনের কোনো বিকল্প নেই, ঠিক আছে। তাহলে এই ডেভিডসনে যা আছে, যেটুকু আছে, সেটুকু আমাদের কমপ্লিটলি আত্মস্থ করতে হবে। সেটুকুর সাথে এডিশনালি আপনারা ওই টপিক রিলেটেড দেখবেন আমাদের ডেভিডসনে আপনার হচ্ছে এই বক্স থেকে পড়তে হবে, এই ফিগারটা একটু দেখো, এভাবে করে কিন্তু লিঙ্ক দেওয়া থাকে। তো আমরা যখন পড়ব, চেষ্টা করব যে তখনই ওই বক্সটা একবার দেখে ফেলতে, ওই ফিগারটা একবার দেখে ফেলতে। এবং একই জিনিস দেখবেন যে বিভিন্ন আমাদের হচ্ছে আরও যে বিভিন্ন চ্যাপ্টারগুলো থাকে, সেই চ্যাপ্টারেও কিন্তু এই একই টপিকের উপর আবার ডিসকাশন থাকে। তো সেই একই টপিকে যেমন ডিসপেপসিয়া রিলেটেড, এটা আপনি কোথায় কোথায় পাবেন? আপনি যদি হেপাটোবিলিয়ারি সিস্টেম পড়েন, আপনি সেখানে এটা পাবেন, তাই না? তারপর আপনি যদি হচ্ছে নেফ্রোলজি পড়েন, সেখানেও কিন্তু আপনি হচ্ছে ডিসপেপসিয়ার বিভিন্ন কম্পোনেন্ট পেয়ে যাবেন, তাই না? সেই সাথে আপনি যেখানে আমরা হচ্ছে বিভিন্ন ড্রাগসের সাইড ইফেক্ট পড়ছি, সেখানে আপনি পাবেন। আপনি এন্ডোক্রাইন সিস্টেম যখন পড়বেন, তখন আপনি ডিসপেপসিয়া পাবেন। তাহলে আমাদের কিন্তু যখন এই ডিসপেপসিয়া একটা কমন ওভারঅল একটা কনসেপ্ট আমরা কোত্থেকে ফার্স্টলি গেইন করব, সেটা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম থেকে। এডিশনালি বাকি জিনিসগুলো আমরা কিন্তু সবসময় মেডিসিন একটা কোলাবোরেটিভ ডায়াগনোসিসে যায়। সেই জন্য তখন কিন্তু আমরা যখনই আবার এই রিলেটেড টপিকটা আবার আমাদের অন্য চ্যাপ্টারে আসবে, তখনই যেহেতু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম এটা ছোট্ট করে আছে, তখনই একবার আবার আমি এই পৃষ্ঠাগুলো দেখে যাব। এভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের তখন ডেভিডসনের যে অংশটা আছে, যেমন আমার এখানে কজগুলা কি আপনাদের পরীক্ষায় লাগবে কি, আমাদের এই যে পড়ানোর উদ্দেশ্য, এটাতে কিন্তু আমাদের পড়ানোর উদ্দেশ্যই হচ্ছে যেন আপনি খুব ইজিলি এমসিকিউগুলাতে অ্যাক্সেস করতে পারেন। হ্যাঁ, ওই এমসিকিউগুলো যেন দেখে আপনি বুঝতে পারেন যে আমি তো এইভাবেই প্রিপারেশন নিয়েছি, আমি তো জানি যে এখান থেকে কোশ্চেন আসবে। কোশ্চেন আসবে কোত্থেকে? কোশ্চেন আসবে আপনার এই অ্যালার্ম ফিচার্স থেকে। ডিসপেপসিয়ার অ্যালার্ম ফিচার্স থেকে কোশ্চেন মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে যদি একটা কোশ্চেন আসে, সেটাও এই অ্যালার্ম ফিচার্স থেকেই কোশ্চেন আসার কথা, ঠিক আছে। অ্যালার্ম ফিচার্স থেকে কোশ্চেন হয়ে গেলে তখন ডিসপেপসিয়া রিলেটেড আর যদি কোনো কোশ্চেন করে, তাহলে আন্ডারলাইন কজগুলা থেকে কোশ্চেন করবে, ঠিক আছে। তাহলে অ্যালার্ম ফিচার্সের যে 6টা ফিচার্স, এটা আমরা কখনোই ভুলে যাব না, ওকে। আচ্ছা, সবসময় আমি বলি, আমি পড়াইতে গেলে যেটা হচ্ছে আপনাদের সাথে কমনলি শেয়ার করি, যে আমরা তো সময় খুব কম পাই, তাই না? এখন হচ্ছে দেখেন, আপনারা অনেক কিছুতেই বিজি, আপনার একটা প্রফেশন আছে, সেটাতে আপনাকে টাইম দিতে হয়। যে এমন তো না যে আমি একটা ডিগ্রি করার জন্য বা একটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনে ঢোকার জন্য আমি সারাদিন বসে বসে শুধু পড়লাম। আপনি তো কোথাও না কোনো হসপিটালে আপনি সার্ভ করছেন, আপনাকে সেখানে টাইম দিতে হচ্ছে। আপনার একটা ফ্যামিলি আছে, সেখানে টাইম দিতে হচ্ছে। এডিশনালি আপনাকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হচ্ছে। তাহলে আমাকে প্রিপারেশনটা কেমন করে নিতে হবে? প্রিপারেশনটা এমন করে নিতে হবে যেন আমি একবার দুইবার এটা এমনভাবে পড়ব যেন এটা আমার ব্রেনে পার্মানেন্ট রিটেন করে যায়। ডিসপেপসিয়ার ক্ষেত্রে
বলে দিলাম আমাদের কাজই হচ্ছে আপনাকে পরীক্ষায় হাইলাইট করে দেওয়া, মানে পড়ানোর সময় হাইলাইট করে দেওয়া যে পরীক্ষায় কোনটা থেকে কোশ্চেন আসে। এই যে বলি না এখানে হচ্ছে ফ্লোচার্ট আমাদের কখন আমি পেশেন্ট এন্ডোস্কোপি করবো আর কখন আমার এন্ডোস্কোপি করার দরকার নাই, আমি ফার্দার ইনভেস্টিগেশনে যাব, এইচ পাইলোরি টেস্টগুলো করব। এইচ পাইলোরি ইরাডিকেশন থেরাপি দেওয়ার আগে আমাকে কি কি টেস্ট করে নিতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো জানার জন্য এই জিনিসগুলোকে মাথায় রেখে কিন্তু আমি প্রিপারেশন নেব। আমি অ্যাজ এ হোল ডিসপেপসিয়া, এই কারণে ডিসপেপসিয়া হয়, ডিসপেপসিয়াকে আমরা এই প্রেজেন্টেশন নিয়ে আসে, একে আমরা এভাবে ম্যানেজ করি, শুধু একবার রিডিং পড়ে গেলেন কিন্তু আপনার মাথায় এটা কিছু থাকলো না, আপনি এটা কোঅর্ডিনেট করতে পারছেন না, আপনি কোথাও এটা অ্যাপ্লাই করতে পারছেন না, তাহলে কিন্তু এই নলেজটা আপনার কোনো কাজে আসবে না, ঠিক আছে? আমাদের আসল টার্গেট কি, আমি যেন এমসিকিউতে 100% কারেক্ট করি। ওকে, আচ্ছা, তাহলে কি করতে হবে? ফার্স্টে আমাকে হচ্ছে জানতে হবে হোয়াট ইজ ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া হচ্ছে এই যে আমাদের এক ধরনের অ্যাবডোমিনাল ব্লটিং সেন্সেশন, অ্যাবডোমিনাল এক ধরনের ডিসকমফোর্ট হয়, সাথে নশিয়া কাজ করে, ঠিক আছে? এই যে ব্লটিং, ডিসকমফোর্ট এবং নশিয়া ভাব মোস্টলি আফটার টেকিং মিল এটা হয়ে থাকে। এই প্রবলেমগুলার সাথে রিলেটেড কিন্তু অনেকগুলা ডিজিজ এন্টিটি কাজ করে, ঠিক আছে? কিন্তু মনে রাখতে হবে সবগুলোর মধ্যে কিছুটা কিন্তু ডিফারেন্স আছে। যেমন এই যে ডিসপেপসিয়ার সাথে কমনলি রিলেটেড একটা জিনিস হচ্ছে GERD, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তাই না? এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যখন আমরা পড়ি, এই পেশেন্টের সিমটমও কিন্তু জার্ডের সিমটমও কিন্তু অনেকটা এই ডিসপেপসিয়ার মতোই হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু পার্থক্য করব কি করে? পার্থক্যতে মনে রাখতে হবে আন্ডারলাইন কজটার কথা আমাদের মাথায় রাখতে হবে, কি কি কারণে জার্ড কমন আর কোন কারণগুলোতে ডিসপেপসিয়া কমন। তবে মনে রাখতে হবে যে দুইটার কিন্তু সিমটম ওভারল্যাপ করে এবং একই পেশেন্টের দুইটা জিনিসই থাকতে পারে না। যার ডিসপেপসিয়া অন্যান্য কোনো আন্ডারলাইন কজে হচ্ছে এবং সেই পেশেন্টের আবার কি আছে, এই পেশেন্টের আবার জার্ডও আছে, তো তার দুই ধরনের ফিচার্সই থাকবে এবং সব সময় দেখা যাচ্ছে এই ফিচার্সগুলো আসলেই ওভারল্যাপ করে থাকে। এখন ডিসপেপসিয়া আমি কোথায় পাই? ডিসপেপসিয়া এমন একটা জিনিস যে সাধারণত মানে অল এজ গ্রুপে পাওয়া যায়, ঠিক আছে? এবং এটার প্রিভ্যালেন্স খুবই বেশি, অলমোস্ট 80% পিপল এটাতে কোনো না কোনো সময় সাফার করে থাকে, ঠিক আছে? এমনিতে হচ্ছে আমাদের আমেরিকান গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সোসাইটি থেকে বলে যে পার লাখে সাধারণত 6.3% মানুষ হচ্ছে আমাদের এই ডিসপেপসিয়াতে, মানে আসল অ্যাকিউট ডিসপেপসিয়াতে আসলে সাফার করে। কিন্তু দেখা যাচ্ছে যে মানে সেটা তো ওভারঅল হোল ওয়ার্ল্ডের উপর মানে একটা তারা স্ট্যাটিস্টিক্স করে এই কথাটা বলেছে। আপনি দেখবেন যে এটা এমনিতে জানি আমরা যে 80% পিপলই আসলে জীবনের যে কোনো সময় সাধারণত এই সিমটমগুলো ফিল করে, এটাই আসলে নর্মাল, তাই না? এখন ডিসপেপসিয়ার যে এত কমন একটা ঘটনা, তাহলে কেন হচ্ছে এটা আমাদেরকে জানতে হবে। আর কেন হচ্ছে এটা জানার সময় মনে রাখবেন এটা থেকে এমসিকিউ এর কোশ্চেন আসবে এবং এখানে নর্মালগুলো আসবে না, কোনগুলো আসবে যেটা আপনার মনে থাকে না, ঠিক আছে? এখন আমরা মনে রাখতে হবে ডিসপেপসিয়ার কজগুলো কি। দেখেন তো, ডিসপেপসিয়া সাধারণত উপর থেকে সমস্যা হচ্ছে, মানে আমি কিছু খাওয়ার পরে আমার একটা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়, আমার ব্লটিং হয়, মনে হয় অ্যাবডোমেন ফুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমার হচ্ছে আমার আর খেতে ইচ্ছা করে না, আমার একটু বমি বমি লাগে। এই জিনিসগুলো সাধারণত সব শুনলে মনে হয় এটা আপার জিআই ডিসঅর্ডার, ঠিক আছে? এর সাথে আরও যে আমাদের অর্গ্যানগুলো আছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে, আমাদের জিআই ট্র্যাক্ট ছাড়া এই জিআই ট্র্যাক্টকে সাপোর্ট দেওয়ার জন্য আরও কিছু অর্গ্যান কাজ করে। সেই অর্গ্যানগুলোর মধ্যে কী আছে? সেই অর্গ্যানগুলোর মধ্যে আছে প্যানক্রিয়াস, আছে আমাদের গল ব্লাডার, আমাদের লিভার,
ঠিক আছে, আমাদের বিলিয়ারি চ্যানেলস এরা তো কাজ করে। এই যে আদার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডারের সাথেও তার মানে এরা রিলেটেড থাকবে। এছাড়া আর কি কারণে হতে পারে? আপনার বিভিন্ন এন্ডোক্রাইন কারণে হতে পারে, আপনার মেটাবলিক কারণে হতে পারে, আপনার কমনলি হচ্ছে ড্রাগস এবং আপনার লাইফস্টাইলের কারণে হতে পারে। তাহলে দেখেন আসলে ডিসপেপসিয়া কেন হচ্ছে? এটা হচ্ছে আপনি যা যা করেন সেগুলাতে ডিসপেপসিয়া হয়। আপনি কি করেন? আপনি খুব স্ট্রেসে থাকেন, আপনার সব সময় টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুব টেনশানে থাকতে হয়, এই জন্য আপনার ডিসপেপসিয়া হয়। আপনাকে এটার পরে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে। এই যে একটা স্ট্রেস, টাইম ম্যানেজমেন্টের স্ট্রেস থেকেও কিন্তু আমাদের ডিসপেপসিয়া হয়। এছাড়া আরও কি কাজ হয়? আপনি বারবার ডিউটি করছেন, আপনি কফি খাচ্ছেন, আপনি চা খাচ্ছেন, আপনি স্মোক করছেন, সেখান থেকে আপনার ডিসপেপসিয়া হচ্ছে। ওকে, এডিশনালি আপনার দেখেন পড়তে পড়তে, ফোন দেখতে দেখতে, আপনার ক্লাসগুলো করতে করতে আপনার হেডেক হচ্ছে, আপনি NSAID ইনটেক করছেন, আপনি ল্যাপটপ টানতে টানতে আপনার ব্যাক পেইন হচ্ছে, আপনার হচ্ছে NSAID ইনটেক করছেন, NSAID খান, কোনো অ্যান্টিবায়োটিক খান, কোনো ওপয়েডস খান, কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ খান, আপনার হচ্ছে ডিসপেপসিয়া হবে। কোনো পেশেন্টের যদি কেমোথেরাপি পায়, রেডিওথেরাপি পায়, তার ডিসপেপসিয়া হবে। আপার জিআই ডিসঅর্ডারগুলো কি আছে? আপার জিআই ডিসঅর্ডার মানে আসলে আমার ডিসপেপসিয়া হচ্ছে আমার ইসোফেগাসের প্রবলেম, ইসোফেগাসের স্পাজম হতে পারে, সেখান থেকে হতে পারে, জার্ডের কারণে হতে পারে, ঠিক আছে। আর এবার আসল জায়গা যেটা, সেটা হচ্ছে আমাদের এই স্টোমাকটা। আমরা শুধু মাথায় থাকি শুধু এই একটা কথা যে আমার স্টোমাকে আলসার হলো কি না, এন্ডোস্কোপি করে দেখি আলসার হলো কি না, ঠিক আছে। আমার পেপটিক আলসার পর্যন্ত যাওয়ার আগে অনেকগুলো স্টেপ পার হতে হয়, এবং ডিসপেপসিয়া কিন্তু আপনার ওই আলসার পর্যন্ত যাওয়ার অনেক আগে থেকেই পেশেন্টের এই সিমটমগুলো চলে আসে। সেটা কি রকম? দেখেন, আপনার যদি জাস্ট গ্যাস্ট্রোপ্যাথি, কিচ্ছু হয় নাই, গ্যাস্ট্রোপ্যাথি তখন থেকেই কিন্তু হতে পারে। কেন? আপনার স্টোমাকটা বা জিআই ট্র্যাক্টটা একটু আপসেট হয়ে আছে, হ্যাঁ, সে তার যখন যেটা দরকার, যেমন তার হচ্ছে ব্লাড সাপ্লাই দরকার, তার ভিতরটাকে সুন্দর রাখার জন্য তার হচ্ছে হাইড্রেশনটা মেনটেন করা দরকার, তার অ্যাডিকুয়েট যে ওখানে অ্যালকালিনিটি মেনটেন করা দরকার, এগুলো হচ্ছে না। আর এগুলো যখনই হবে না তখনই কিন্তু দেখা যাচ্ছে আপনার ভিতরে কি হতে পারে, আপনার এই ডিসপেপসিয়া হতে পারে। কি এই ফার্স্টলি হচ্ছে আপনার গ্যাস্ট্রোপ্যাথি, এরপর গ্যাস্ট্রাইটিস, সেই গ্যাস্ট্রাইটিসও অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে, তারপরে গিয়ে আপনার আলসার হবে। অনেক একটা লম্বা প্রসিডিওর। আর এখন আমরা এত বেশি PPI-এর সাপোর্টে থাকি, সাধারণত আলসার, পালফোরেশন ঘটনাগুলো অনেক দূরে, মানে সাধারণত কম দেখা যায়, কিন্তু তারপরেও প্রচুর কেস আসে, তাই না? আচ্ছা, নেক্সট হচ্ছে ওই যে বলেছিলাম যে আদার অর্গানগুলোতে কী সমস্যা। আদার অর্গানগুলোর মধ্যে মনে রাখতে হবে যে এই যে প্যানক্রিয়াটাইটিস যদি থাকে, আমার হেপাটাইটিস যদি হয়, আমার কোলানজাইটিস যদি হয়, ইভেন যদি পেশেন্টের খুবই কমন সেটা হচ্ছে গল স্টোন যদি থাকে, কারোর যদি গল স্টোন থাকে, তার যে কী পরিমাণ ডিসপেপসিয়া হয় শুধু যার হয়েছে সেই বুঝে, এবং তখনই গিয়ে তাকে কোলেসিস্টেক্টমি করতে হচ্ছে, ল্যাপারোস্কোপি, ঠিক আছে। আচ্ছা, এছাড়া এগুলা ছাড়াও আমাদের আর কি কারণে হতে পারে? এই যে সিস্টেমিক বিভিন্ন ডিসঅর্ডার। একটা পেশেন্টের রেনাল ফেইলিওর আছে, তার কি হবে? তার কিন্তু এই যে এরকম ডিসপেপসিয়া হবে। তার কোনো এন্ডোক্রাইনোপ্যাথি আছে, যেমন হচ্ছে অ্যাডিসনস ডিজিজের পেশেন্ট, অ্যাডিসনস ডিজিজের পেশেন্ট, কুশিং সিনড্রোমের পেশেন্ট, এদের কিন্তু অবশ্যই আমাদের ডিসপেপসিয়া একটা কমন ফাইন্ডিংস, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের ড্রাগসগুলোর কথা বলেছি। ফিমেল পেশেন্ট, সে যদি রিপ্রোডাক্টিভ এজে থাকে, আপনি তার বারবার বলছে আমার পেটের মধ্যে খারাপ লাগছে, আমার বমি বমি আসছে, আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না, আপনি তার প্রেগনেন্সি এক্সক্লুড না করেন, আপনি কিন্তু বোঝা যাবে যে আপনার ইফিসিয়েন্সি নাই, ঠিক আছে। ফিমেল পেশেন্ট, মনে রাখবেন, ফিমেল পেশেন্ট রিপ্রোডাক্টিভ এজে আপনার কাছে ডিসপেপসিয়ার কমপ্লেন নিয়ে এসেছে, ওয়েদার শি ইজ ম্যারিড অর আনম্যারিড, আপনাকে কিন্তু প্রেগনেন্সি এক্সক্লুড করতে হবে, ওকে। সাইকোজেনিক অনেক কারণে ডিসপেপসিয়া হয়।
সাইকোজেনিক কারণগুলো কি? আপনি এই যে বলেছিলাম যে আপনি যদি স্ট্রেসে থাকেন, আপনার যদি ইরিটেবল বাউল সিনড্রোম থাকে, আপনি অনেক ডিপ্রেস থাকেন, বারবার অ্যালকোহল ইনটেক করছেন, ঠিক আছে, স্মোক করছেন বারবার, আপনার ডিসপেপসিয়া হবে। ওকে, আর কি হতে পারে? আপনার একটা ভ্যারাইটি আছে, সেটাকে বলে নন আলসার ডিসপেপসিয়া। ওকে, মনে থাকবে। এগুলা ছাড়াও আরেকটা কথা মনে রাখতে হবে, ইস্কেমিয়া, যেটা কিন্তু ডেভিডসনে এটার খুব একটা উল্লেখ নাই। মনে রাখবেন অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, খেতে না ইচ্ছা করা, নশিয়া, এগুলো সবই একটা কারণ আমাদের যে এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস, আমাদের হার্টে ব্লক দেখছি করোনারি আর্টারিগুলোতে, এই অ্যাথেরোমাটা সব জায়গায় হতে পারে, যে কোনো ভেসেলসে হতে পারে। তো আমাদের পুরা জিআই ট্র্যাক্টকে সাপোর্ট দেওয়ার জন্য যে এতগুলো ভেসেলস থাকছে, ঠিক আছে, এই ভেসেলসগুলা যদি তার কাজ ঠিক মতো করতে না পারে ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোসিস, তখন কিন্তু আমাদের স্টোমাক, আমাদের গাট, আমাদের লিভার, প্যানক্রিয়াস এরা ফুল সাপোর্ট পাবে না, ঠিক আছে, ব্লাড সাপ্লাই পাবে না। যখন সে পাবে না, সে কিন্তু তার যে এন্ডোক্রাইন ফাংশন, তার মানে এনজাইমেটিক ফাংশনস, এগুলা ঠিক মতো এক্সিকিউট করতে পারবে না, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে পেশেন্টের এরকম একটা ডিসপেপসিয়া হচ্ছে। ইস্কেমিয়ার কারণে যে, এবং গাটে যে ইস্কেমিয়া হয়, ইভেন গাটের এই ইস্কেমিয়ার কথাটা, গাটের ব্লাড ভেসেলগুলোতেও যে ভাস্কুলাইটিস হতে পারে, এখানে যে অ্যাথেরোমার কারণে হতে পারে, এখানে যে ব্লক হয়ে যেতে পারে, এই জিনিসগুলো না আমাদের এমবিবিএস লেভেলে, যেহেতু আমরা মনে করি এটা রেয়ার, আমাদের জানানো কম হয়, কিন্তু এগুলো এখন কম না। যার ডিসলিপিডেমিয়া আছে, যার মেটাবলিক সিনড্রোম আছে, তার তো যে কোনো জায়গায় এই প্রবলেমগুলো হতে পারে। সো এটা নেগলেক্টেড হয়ে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওই যে আরেকটা ক্যালসিয়াম লেভেল, হাইপার ক্যালসিমিয়ার কথা মনে রাখতে হবে, যে কোনো এন্ডোক্রাইন, প্যারাথাইরয়েড বলেছি আপনাদেরকে, বডির ইলেকট্রোলাইটস লেভেল, আপনার বডিতে সীসার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, ঠিক আছে, মার্কারির পরিমাণ বেড়ে গিয়েছে, আর্সেনিকের পরিমাণ বেড়ে গিয়েছে, তো আপনার ডিসপেপসিয়া হবে না। তাহলে ডিসপেপসিয়া হওয়ার মতো কারণ নাই, আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না, সো আপনাকে সাফার করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের এই ডিসপেপসিয়ার পেশেন্টগুলার আমি এক্সামিনেশনে কি পাবো? দেখা যায় যেহেতু ডিসপেপসিয়া আমরা এদের জিআই ট্র্যাক্টের সমস্যা, সিস্টেমিক এক্সামিনেশনে খুব বেশি কিছু পাওয়া যায় না, কিন্তু জেনারেল এক্সামিনেশনে অ্যাট ফার্স্ট আমরা কি দেখতে হবে, যে পেশেন্টের এনিমিয়া আছে কিনা। কারণ এই পেশেন্টের এই যে বলেছি কজগুলোর মধ্যে আলসার থাকতে পারে, সেই পেশেন্টের যদি আলসার হয়, ওখান থেকে কিন্তু ক্রনিকালি ব্লাড যেতে পারে, হ্যাঁ, তার হেমাটেমেসিস, ম্যালেনা এগুলো হতে পারে, অল্প অল্প করে ব্লাডের কারণে, তার লসের কারণে তার এনিমিয়াটা ডেভেলপ করবে, তার ইনটেক কম হচ্ছে, এই জন্য তার এনিমিয়া করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাকে দেখতে হবে তার ওয়েটটা কেমন, হ্যাঁ, তার বিএমআইটা কেমন, তার কি র্যাপিডলি ওয়েট লস হচ্ছে কিনা, এইগুলাই আমার অ্যালার্ম ফিচার। ওকে, এবং তার যে সমস্যাগুলো এটা পারসিস্টেন্টলি হচ্ছে কিনা, সেই সাথে পেশেন্টের এবার আমি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম এক্সামিনেশন করব। যখন এক্সামিনেশন করব বলেছি শুধু সাধারণত 95% কারণে আপনি কিছুই পাবেন না, কিন্তু অ্যালার্ম ফিচার্সের মধ্যে 6টার মধ্যে একটা আছে, যদি অ্যাবডোমিনাল লাম্প পেয়ে যান, লাম্প পেয়ে গেলে তো আপনার ওয়েট করার আসলে কোনো কারণ নাই। সেই লাম্প আপনার কোত্থেকে অরিজিন নিতে পারে? লাম্প আপনার স্টোমাক থেকে অরিজিন নিতে পারে, কোলন থেকে নিতে পারে, প্যানক্রিয়াস থেকে নিতে পারে, আপনার লিভার থেকে নিতে পারে, যেখান থেকেই অরিজিন নিক না কেন, আপনার এরা কি সমস্যা করবে? এরা আপনার ডিসপেপসিয়া করবে, এবং এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট অ্যালার্ম ফিচার্স, ঠিক আছে। তাহলে ডিসপেপসিয়ার অ্যালার্ম ফিচার্সগুলো কি? ডিসপেপসিয়ার অ্যালার্ম ফিচার্সের মধ্যে থাকে যে পেশেন্ট আসলে চাচ্ছে না আমার ওয়েট লস হোক, তারপরেও তার ওয়েট লস হচ্ছে, আনইনটেনশনাল ওয়েট লস, ঠিক আছে, 10% উইদিন লাস্ট 6 months, ঠিক আছে, এটাকে বলে যে আনইনটেনশনাল ওয়েট লস। এই সাথে পেশেন্টের এনিমিয়া, অ্যাবডোমিনাল লাম্প,
পেশেন্টের কোনো হচ্ছে হেমাটেমেসিস মেলেনা হচ্ছে কিনা, তারপর পারসিস্টেন্টলি ভমিটিং হচ্ছে কিনা, এবং খাবার গিলতে গেলে তার ডিসফেজিয়া হচ্ছে কিনা। ঠিক আছে, এখন খাবার গিলতে গেলে ডিসফেজিয়া হলেও কি সমস্যা আমাকে চিন্তা করতে হবে। স্টোমাকের যেটা হচ্ছে কার্ডিয়াক এন্ড, এখানে যদি কোনো ম্যাস ফর্ম করে তাহলেও কিন্তু সেটা আমার অবস্ট্রাক্ট করবে ইসোফেগাস থেকে খাবারটা পাস করতে, ওইখানেও কিন্তু আমার হচ্ছে ডিসপেপসিয়া হবে এবং খেতে ইচ্ছা করবে না। হয়তো আস্তে আস্তে গ্রো করছে, খাবার যাচ্ছে ঠিকই, কিন্তু আমার অবস্ট্রাকশন আছে, খেতে কষ্ট হয়, গিলতে কষ্ট হয়, এবং খাওয়ার পরেও আমার একটা ফুলনেস কাজ করে, ব্লটিং হয়, ভালো লাগে না। ইসোফেজিয়াল কারণগুলোতে তো হতেই পারে। এখন যখনই একটা পেশেন্টের ডিসপেপসিয়া হলো, আমি বারবার বলছি অ্যালার্ম ফিচার্স ভুলবো না। আজকের ক্লাসের 1 নাম্বার কথা অ্যালার্ম ফিচার্সগুলো পড়বো, কজগুলো পড়বো। ইনভেস্টিগেশনস আমি কিভাবে করব? ইনভেস্টিগেশন করব হচ্ছে এই পেশেন্টের আমাকে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনসগুলো করতে হবে। ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন আমি তার সিবিসি করে দেখব যে তার এনিমিয়া আছে কিনা। ওই যে একটা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার পেশেন্টের কিন্তু কি হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার পেশেন্টের আমাদের এরকম হচ্ছে ডিসফেজিয়া, ডিসপেপসিয়া, এই ফিচার্সগুলো খুবই কমন, তাই না? সেই সাথে তার আমরা লিভার ফাংশন টেস্ট করে দেখব, রেনাল ফাংশন টেস্ট করে দেখব। ঠিক আছে, এগুলো রুটিনলি করে দেখব। এবং যে লিভার ফাংশন, তার যদি এখন হেপাটাইটিস হয় তার ডিসপেপসিয়া হবে না, তার যদি এখন সিকেডি থাকে তার ডিসপেপসিয়া হবে না। ওকে, আদার এক্সামিনেশনগুলো, আদার ইনভেস্টিগেশনসগুলো আমরা রুটিন পারপাসে করব। নেক্সট হচ্ছে স্পেসিফিক আমরা কি করে করব। স্পেসিফিক যে টেস্টগুলো করব সেটার মধ্যে কিছু আছে আমাদের জাস্ট হেমাটোলজিক্যাল টেস্ট, কিছু আছে আমাদের বায়োকেমিক্যাল টেস্ট, কিছু আছে আমাদের ইনভেসিভ টেস্ট, এবং কিছু আছে আমাদের রেডিওলজিক্যাল টেস্ট। ঠিক আছে, ডিসপেপসিয়া থেকে কোশ্চেন আসলে আপনাকে এন্ডোস্কোপির ইন্ডিকেশন জিজ্ঞাসা করবে। এন্ডোস্কোপির ইন্ডিকেশনসের মধ্যে 1 নাম্বারে হচ্ছে আপনার বয়স কত। যদি 55 বয়সের উপরে গিয়ে আপনার এই রকম প্রবলেম হয়ে থাকে, আপনাকে একবারে এন্ডোস্কোপিতে চলে যেতে হবে। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আসলে বয়স কম। ঠিক আছে, আপনার হচ্ছে বয়স কম, আপনার হচ্ছে কোনো অ্যালার্ম ফিচার্সও নাই, তখন আপনার হচ্ছে আমরা কি করব, তখন আপনাকে আমরা হচ্ছে এই পেশেন্টের আমরা এইচ পাইলোরি ইরাডিকেশন মানে আছে কিনা, ইনফেকশন আছে কিনা সেটার জন্য টেস্ট করে দেখতে হবে। সেই টেস্টগুলোর মধ্যে কি আছে, কিছু আছে সেরোলজিক্যাল টেস্ট আছে। ঠিক আছে, আরও আছে হচ্ছে পেশেন্টের সবচেয়ে সহজ হচ্ছে ইউরিয়া ব্রেথ টেস্টটা করা। ঠিক আছে, ইউরিয়া ব্রেথ টেস্ট, এটা একেবারে নন ইনভেসিভ, এটা করতে পারি। এরপর আমরা এন্ডোস্কোপি ইনভেসিভ টেস্টের মধ্যে একটা র্যাপিড ইউরেস টেস্ট করা যায়, ওখান থেকে স্যাম্পল, মানে ওটা সবই এন্ডোস্কোপিক স্যাম্পল নিতে হবে, বায়োপসি স্যাম্পল নিয়ে আমি র্যাপিড ইউরেস টেস্ট করতে পারি। ওখান থেকে আমরা হচ্ছে মাইক্রোস্কোপে এইচ পাইলোরি আছে কিনা সেটা ডিরেক্টলি দেখতে পারি। এই জিনিস স্টেনিতে দেখা যায়, জেমশা স্টেন করে দেখা যায়, ভার্দিন স্টার স্টেন করে দেখা যায়। ঠিক আছে, আরেকটা কী করতে পারি, ব্যাকটেরিয়ার কালচারগুলো করতে পারি। আর প্রথমেই ওই যে নন ইনভেসিভের মধ্যে একটা তো ব্রেথ টেস্ট করলাম, ইউরিয়া ব্রেথ টেস্ট, আর একটা করতে পারি সেরোলজি, যেটা সবচেয়ে কমনলি করা হয়। আমরা কিন্তু ব্রেথ টেস্টটা জাস্ট করি, খুব একটা করা হয় না। করা হয় কি, আমরা সেরোলজি করি, দেখি অ্যান্টিবডি টাইটারটা দেখি। ঠিক আছে, এবং এরপরে পেশেন্টটি ইরাডিকেশন থেরাপি দেওয়ার পরেও সাধারণত আবার ফলো আপ করা হয় 4 সপ্তাহ পরে। ঠিক আছে, এখন হচ্ছে যখন একটা পেশেন্টের হচ্ছে এই এইচ পাইলোরিতে একটা আন্ডারলাইং কজ যে ডিসপেপসিয়া হওয়ার কিন্তু আরও অনেক ইনফেক্টিভ কজও আছে, যেমন আপনার সাইটোমেগালো ভাইরাস দিয়ে হলে হতে পারে, করোনা ভাইরাস হলে হতে পারে, কোভিডের সময় খুব হতো না, আপনার ডেঙ্গু হলেও হতে পারে, কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকেও আপনার এই প্রবলেমগুলো হতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের কি জানতে হবে, নেক্সট হচ্ছে আমাদের জানতে হবে যে এই পেশেন্টগুলোকে আমরা আর ইমেজিং টেস্টের মধ্যে কি আছে। ইমেজিং টেস্টের মধ্যে আমরা হচ্ছে বেরিয়াম করতে পারি। ঠিক আছে, ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম করে আমরা দেখতে পারি। এখন এই পেশেন্টকে আমরা কি ম্যানেজ করব কিভাবে, ম্যানেজ করার সময়ও আমাকে ওটাই খেয়াল করতে হবে যে তার অ্যালার্ম ফিচার্স আছে কিনা। অ্যালার্ম ফিচার্স যদি থাকে
তাহলে তো আমরা এন্ডোস্কোপি করে তার আন্ডারলাইং কজটা কি সেটা ডায়াগনোসিস করে তারপরে আমরা তাকে ট্রিটমেন্ট দিচ্ছি, ঠিক আছে। আর যদি অ্যালার্ম ফিচার্স না পাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, যদি এইচ পাইলোরির ফিচার্স পাই এইচ পাইলোরি ইরাডিকেশন থেরাপি দিতে পারি। এইচ পাইলোরি ইরাডিকেশন মানে কোনো এভিডেন্স যদি না পাওয়া যায় তাহলে আমরা তাকে হচ্ছে অ্যান্টাসিড, H2 ব্লকার, সুক্রালফেট, পিপিআই এগুলা দিয়ে ট্রিটমেন্ট শুরু করতে পারি। এই সাথে পেশেন্টের আরও কি দিতে হবে, তাকে কিন্তু একটু অ্যান্টিডিপ্রেসেন্টও দেওয়া লাগতে পারে। সাথে কাউন্সিলিং খুব ইম্পর্ট্যান্ট, কারণ অনেক সময় যে নন আলসার ডিসপেপসিয়া, ইরিটেবল বাউল সিনড্রোম, এগুলা পেশেন্টগুলা যদি আমি কাউন্সিলিং না করি, রিল্যাক্সেশন না করি, ইভেন হচ্ছে ওই যেগুলো ইরিটেবল বাউল সিনড্রোমে আরও আছে হিপনোথেরাপি, বায়োফিডব্যাক থেরাপি সবই এদের ক্ষেত্রে লাগতে পারে। এখন এইচ পাইলোরি ইরাডিকেশন থেরাপিটা কি? এইচ পাইলোরি ইরাডিকেশন থেরাপি হচ্ছে আপনার যেখানে থাকবে দুইটা অ্যান্টিবায়োটিক থাকবে, সাধারণত ক্ল্যারিট্রোমাইসিন বেসডই এখন বেশি দেয়। ক্ল্যারিট্রোমাইসিন থাকে, অ্যামোক্সিসিলিন থাকে, আর একটা প্রোটন পাম্প ইনহিবিটর থাকে। এটা আমরা 10 থেকে 14 দিন কন্টিনিউ করব, ঠিক আছে। এবং এরপরে 2 সপ্তাহ পরে আবার আমরা ইনভেস্টিগেশনগুলো করে দেখব যে তার কি স্ট্যাটাস। সাধারণত দেখা যায় ইরাডিকেট করলেও এই পেশেন্টগুলার আবার কিছুদিন পরে সাধারণত এইচ পাইলোরি আমাদের মতো লো ইনকাম কান্ট্রিতে আবার সেটাতে এক্সপোজড হয়েই যায়, কিছু করার থাকে না, ঠিক আছে। এখন এইচ পাইলোরি ছাড়া আর যে কারণগুলোতে তার ডিসপেপসিয়া হতে পারে না, তার স্টোমাকে ক্যান্সার, তো আমাকে তাহলে সেই ক্ষেত্রে সেটার ম্যানেজমেন্ট দিতে হবে। আমার যদি ইসোফেজিয়াল স্পাজমের কারণে হয় সেটার ম্যানেজমেন্ট দিতে হবে। আমার সিস্টেমিক কারণে হচ্ছে, হাইপার ক্যালসিমিয়া হয়েছে, আমার কোনো লিভার ফেলিওর হয়েছে, আমার হেপাটাইটিস হয়েছে, আমার কোনো ড্রাগসের কারণে হচ্ছে, আমাকে সেইগুলার ট্রিটমেন্ট দিতে হবে। অফেন্ডিং ড্রাগটাই চেঞ্জ করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, চা কফি ইনটেক কমাইতে হবে, পানি ইনটেক বাড়াতে হবে। কেন? বডির মধ্যে আমার অ্যালকালাইন মিডিয়াটা তৈরি করতে হবে। ইভেন স্মল ইন্টেস্টাইনাল ডিজিজের জন্য কিন্তু পেশেন্টের এই ডিসপেপসিয়া হয়। ডাম্পিং সিনড্রোম একটা ব্যাপার আছে না, কারণ দেখেন আমাদের মানে স্মল গাট এবং বিলিয়ারি চ্যানেল খুবই দরকার আমাদের কিন্তু এই অ্যালকালিনিটিটা মেনটেন করার জন্য, যেটা আমাদের ডিউটেরাম থেকে শুরু হয়ে যাচ্ছে। এখন স্মল গাটে যদি প্রবলেম চলে আসে তাহলেও কিন্তু আপনার এই যে উপরে অ্যাসিডিটিটা বেড়ে যাবে এবং আপনার ডিসপেপসিয়া হবে, ঠিক আছে। আর আলটিমেটলি ডিসপেপসিয়ার কমপ্লিকেশনস কি, আন্ডারলাইং কজ যেটা সেটাই আস্তে আস্তে প্রোগ্রেস করবে ইফ ইউ নট ট্রিট দ্য আন্ডারলাইং কজ। এরপর যখন ওখানে একটা ইনফ্লামেশন হলে সেখানে মানে ক্রনিক ইনফ্লামেশন আস্তে আস্তে ওখানে কি হয়, ওই জায়গাটা ফাইব্রোসিস হয়ে যায়। যদি জার্ডের কারণে হয় ওখানে আপনার কনস্ট্রিকশন হবে। যদি পাইলোরিকে আপনার পাইলোরাসে হয়ে থাকে তাহলে ওই জায়গাটাতে আপনার হচ্ছে পাইলোরিক স্টেনোসিস ডেভেলপ করবে, ঠিক আছে। এখন যেই কারণগুলোতে হচ্ছে সেটা কিন্তু আপনাকে ট্রিট করতে হবে অবশ্যই, ঠিক আছে। আর ওই যে 1 নাম্বার কথা, অ্যালার্ম ফিচার্স এক্সক্লুড করব। তাহলে আজকের পরীক্ষা মানে ক্লাসের মেইন থিমগুলো কি? মেইন থিমগুলো হচ্ছে ডিসপেপসিয়ার কী জিনিস, ডিসপেপসিয়ার সাথে কাছাকাছি